দেশ ও জনগণের উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ব্যাংককে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়। তীব্র তাপদাহে পুড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে মে মাসের শুরুতে, বলছে আবহাওয়া অফিস। সংশোধিত সময়সূচিতে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এবং ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই দলটির। দর্শক, স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল নুরাসিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক নজরুল ইসলাম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। বঙ্গবন্ধু তার অনুপ্রেরণার উৎস উল্লেখ করে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতাকে অসময়ে হত্যা করা হলেও তার আদর্শ আমাদের মধ্যে রয়ে গেছে এবং সে কারণে তার আদর্শ বাস্তবায়ন করতে কাজ করছে। বঙ্গবন্ধু দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস জনজীবনে। আরও কয়েকদিন তীব্র তাপদাহের দাপট চলবে বলে ধারণা করা হচ্ছে। এতে রোববার পর্যন্ত জারি থাকা হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়তে পারে। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবির হোসেনের ক্যামেরায় এইচ এম মিতুর রিপোর্টে থাকছে বিস্তারিত। টানা দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বেশ কয়েকদিন ধরে সারা দেশে দিনের তাপমাত্রা গড়ে 40 থেকে 42 ডিগ্রির মধ্যে বিরাজ করছে। এতে নাকাল রাজধানী সহ সারা দেশের মানুষ। প্রচণ্ড গরমে সাধারণ ও কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। কাজ না পেয়ে কমেছে খেটে খাওয়া মানুষের রোজগার। একটু শীতলতার ছোঁয়া পেতে ব্যাকুল সবাই। কাজ করতে খুব কষ্ট লাগে, কারণ রোদ বেশি। এই খ্যাপ তুললে গাড়ি নিয়ে যাওয়া যায় না। এমনি তো টিপ খুবই কম, খ্যাপ খুবই কম। গরমের জন্য অতিষ্ঠ হয়ে যাইতেছি। রাস্তাঘাটে প্যাসেঞ্জার নাই, খালি গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছি, তেলের টাকা হয় না। বহুত সমস্যার ভিতরে আছি আমরা গরিব মানুষ। পাগল হয়ে যাম, ঘামে পুরা সব শরীর শেষ হয়ে গেছে। গরমে কোনো কাজ করতে পারতাছি না, রিক্সা চালালে কষ্ট হয়, এমনকি ভাড়াও কম পাই, মানে চলতে সমস্যা হয়ে যাইতেছে। এদিকে আবহাওয়া অফিস বলছে জারি থাকতে পারে হিট অ্যালার্ট। হিট অ্যালার্ট যেটা হচ্ছে, এটা আগামীকাল সকাল 9:30 পর্যন্ত এটা টাইম ফ্রেম আছে। আমরা আগামীকাল 9:30 দেখব যে কোন কোন এলাকায় তাপমাত্রা তুলনায় বেশি থাকবে, বিশেষ করে 38 বা 40-এর কাছাকাছি থাকবে, সেই সব জায়গায় হিট অ্যালার্ট থাকবে। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 2 তারিখ থেকে বৃষ্টির ঘনঘটা বেড়ে যাবে। প্রথমে যেটা হচ্ছে আপনার ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এইসব জায়গা 2-3 তারিখে, তারপর গ্র্যাজুয়ালি সারা দেশে এটা বাড়তে থাকবে। আমরা আশা করছি যে 2 থেকে 5 তারিখের মধ্যে সারা দেশে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইচ এম মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বগুড়ার শাহজাহানপুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে প্রচণ্ড তাপদাহ। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না এই অঞ্চলের মানুষেরা। তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিশেষ প্রয়োজনে যদিও কেউ ঘরের বাহির হন, অসহনীয় তাপদাহে অনেকেই পথে ঘাটেই অজ্ঞান হয়ে পড়ছেন। শুধু তাই নয়, গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে উপজেলার বড়পাথর, আশিকপুর ও মাদলা বন্দরে হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটেছে। গরমে পিঠ পুড়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না, খুব গরম। এই তাপমাত্রা রিক্সা চলা যাচ্ছে না। দিন বেলা দিন খাওয়া নাই, ভাড়া নাই, লোকজন নাই, কিছু কীভাবে চলাফেরা করবো তার উপর আল্লাহ জানে। তীব্র তাপপ্রবাহের মধ্যে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে সব প্রাক প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য নতুন 5 নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এক শিফটে বিদ্যালয় সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলছে। আর 2 শিফটের বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফট পৌনে 10টা থেকে 11:30 পর্যন্ত চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি। সকালে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই অভিযোগ করেন তিনি। বিএনপির মধ্যেই গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ফজলুল হক সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলটির পক্ষেও শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, এদেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে শেরে বাংলা ছিলেন অন্যতম। সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জাতীয় নেতা শেরে বাংলাকে ফজলুল হক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিন্ন প্রসঙ্গে ওবায়দুল কাদের অভিযোগ করেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যায়। বিএনপি গণতান্ত্রিক দল নয় আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈশাখের দাবদাহে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে দিতে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি বর্ণিল আয়োজনে উদযাপন করেছে সামার ফেস্ট। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় রূপায়ণ গ্র্যান্ড অ্যান্ড সুইমিং পুল সংলগ্ন লাউঞ্জে 26 ও 27 এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে এই সামার ফেস্ট। রূপায়ণ সিটির সম্মানিত ক্লায়েন্টবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবর্গ মনোমুগ্ধকর এই আয়োজন উপভোগ করেন। রূপায়ণ সিটি ব্র্যান্ড সবসময় দেশীয় সংস্কৃতিকে ধারণ করে, আর তারই ধারাবাহিকতায় সামার ফেস্টের অংশ হিসেবে রয়েছে বাংলার চিরায়ত বাউল সঙ্গীত ও বিশেষ কবিতা আবৃত্তির আসর। দেশীয় সংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে রূপায়ণ সিটি ভবিষ্যতেও আরও বিভিন্ন আনন্দমুখর আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বাংলা প্রসঙ্গ। কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহ সেলিম প্রধান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। শনিবার সকাল থেকে সারাদিন ব্যাপী চান্দিনা উপজেলার নেতাকর্মীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় তার নির্বাচনী প্রচারণা। এরপর মাইজখার ইউনিয়নের বদরপুর মাদ্রাসার মাঠে এক মতবিনিময় সভা শেষে অংশ নেন তিনি। এলাকার উন্নয়নে ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী এবং জনগণকে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গাজীপুরে আচরণবিধি ভঙ্গ করায় শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের সমর্থকদের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় প্রতীক বরাদ্দের আগেই জেলার সদরের বাঘের বাজার এলাকায় একটি রিসোর্টে নির্বাচনী গোপন বৈঠকে বসেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট
জামিল হাসান দুর্জয়। এমন খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের 40,000 টাকা অর্থদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদ সংগ্রহের সময় মাইটিভির প্রতিনিধি মাহবুব আলম সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী লাঞ্ছিত হন। উপজেলা নির্বাচনে তৃতীয় লিঙ্গের এক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলার রিটার্নিং কর্মকর্তা। জেন্ডার জটিলতার কারণে এই সিদ্ধান্ত, তবে নাছুরবান্দা ওই প্রার্থীও নির্বাচন অফিসে আপিল করেছেন। প্রার্থী তা ফেরত পেতে প্রয়োজনে যেতে চান উচ্চ আদালতে। ঘটনাটি ঘটেছে সাভারে। বিস্তারিত দেওয়ানি মনের রিপোর্টে। পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছিলাম। মিষ্টি চৌধুরী চলাফেরা আর কথাবার্তায় বোঝার উপায় নেই তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। সাভার উপজেলা নির্বাচনে তিনি এবার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জমা দিয়েছিলেন মনোনয়নও, তবে রিটার্নিং কর্মকর্তা সেই মনোনয়নকে অযোগ্য হিসেবে ঘোষণা করেন। কারণ হিসেবে উল্লেখ করেন জেন্ডার জটিলতা। যদি আমাদের নারীদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া হয় তাহলে আমাদের জন্য আলাদা একটা আসন খুলে দিই। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন মিষ্টি চৌধুরী। প্রতিকার না পেলে যাবেন উচ্চ আদালত পর্যন্ত। আমার আপিল শুনানি যদি তারা বহাল রাখে, তাদের আদেশ বহাল রাখে, আমি পরবর্তীতে উচ্চ আদালতে যাব এবং আমি আশা করি মহামান্য উচ্চ আদালত, মহামান্য হাইকোর্ট আমার প্রার্থিতা ফিরিয়ে দিবে। আমার কথা চিন্তা করে, আমার কথা বিবেচনা করে বা আমাদের জাতির কথা চিন্তা করে। এদিকে রিটার্নিং কর্মকর্তা বলছেন উপজেলা নির্বাচন বিধিমালা 2016 অনুযায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে তাকে মহিলাই হতে হবে। মিষ্টি চৌধুরী যেহেতু আবেদনে তৃতীয় লিঙ্গ হিসেবে উল্লেখ করেছেন, তাই তার প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছেন। তবে জেলা প্রশাসক বরাবর আপিল করার সুযোগ রয়েছে তার। যেহেতু তিনি তার আবেদনে মহিলা হিসেবে উল্লেখ করেনি, তিনি তৃতীয় লিঙ্গের ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন, সেজন্য আমাদের রিটার্নিং অফিসার সেটা বাতিল ঘোষণা করেছেন। পরবর্তীতে তিনি যদি সে আদেশের বিরুদ্ধে আপিল করতে চান, তিনি রিটার্নিং অফিসার আদেশের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট আপিল করতে পারবেন। জেলা প্রশাসক তার আপিলের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। দেওয়ানি মন, এশিয়ান টেলিভিশন, সাভার। পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে এলাকার সাধারণ ভোটারদের ভালোবাসা ও উৎসাহ পেয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে পৌর মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম হাসনাইন রাসেল। এবারের নির্বাচনে দলীয় কোনো প্রতীক না থাকায় এবং এলাকার উন্নয়নের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সময় বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন উপজেলা চেয়ারম্যানের প্রার্থী গোলাম হাসনাইন রাসেল। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মোট ১৬০টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হবে ২১ মে। আমাদের মেয়র গোলাম হাসান রাসেল ভাঙ্গুড়া পৌরসভাকে মডেল ভাঙ্গুড়া পৌরসভায় পরিণত করেছেন। ভাঙ্গুড়া থেকে মাদক এবং জুয়া বিতাড়িত করেছেন। গোলাম হাসান রাসেল ভাই বিগত 10টি বছরের ভাঙ্গুড়া পৌরসভার যে উন্নয়ন করেছে, আমরা সেই উন্নয়ন দেখে তার উপর আস্থা রেখেছি। জননেতা গোলাম হাসান রাসেল উনি স্বেচ্ছা পদত্যাগ করছেন এবং এই সামনে উপজেলা নির্বাচনে উনি প্রার্থী হতে যাচ্ছেন। জনগণের চাওয়ার মুখে উনি প্রার্থী হবে এবং আমরা ওনাকে চাই। 21শে মে নির্বাচনে সুষ্ঠু সুন্দরভাবে এই ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন হবে এবং জনগণ আমার তার একটা ভালো সাড়া দিয়ে আমাকে জয়যুক্ত করে এই উপজেলার উন্নয়ন করার জন্য কাজ করাবেন, এটাই আমার বিশ্বাস। কুড়িগ্রামের প্রত্যন্ত পিছিয়ে পড়া উপজেলায় এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থী নিজের হাতে তৈরি টেলিস্কোপ বানিয়ে এখন ভাইরাল। টেলিস্কোপের মাধ্যমে চাঁদ সূর্যের স্পষ্ট ছবি দেখতে প্রতিদিন লোকজন ভিড় করছে বাড়িতে। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয় তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। কুড়িগ্রামের রাজারহাটের প্রত্যন্ত অঞ্চলে ফাহাদ আল ফারাবি নামের এক কিশোর টেলিস্কোপ বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন। পোষা বিড়ালের নামে টেলিস্কোপটির নাম দিয়েছেন কিনো K1। মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ঘরে বসে টেলিস্কোপ বানানোর এমন প্রতিভা দেখে খুশি তার সহপাঠী ও স্বজনরা। টেলিস্কোপের মাধ্যমে খালি চোখে চাঁদ সূর্যের স্পষ্ট ছবি দেখতে প্রতিদিনই তার বাড়িতে লোকজন ভিড় করছে। অনেক লোকজন এখানে আসতেছে, দেখতেছে, সবাই বাহবা দিচ্ছে। সত্যি আনন্দিত যে ফাহাদ আল ফারাবির
এই তৈরি জিনিসে সবাই মুগ্ধ হয়েছে। এই যে সে তার ক্ষুদ্র জ্ঞানে যে টেলিস্কোপ বানাইছে এই জন্য আমিও গর্বিত। ভবিষ্যতে সে সুযোগ পেলে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় যদি তার সহযোগিতা পাওয়া যায় তাহলে সে আরও অনেক কিছু বানাইতে পারবে। দেশবাসী সবাই দোয়া করুক, সবাই জানুক যে আমার ছোট ছেলে সে একটা টেলিস্কোপ তৈরি করেছে। ফাহাদ আল ফারাবির ইচ্ছে সরকারি কোনো সহযোগিতা পেলে টেলিস্কোপ নিয়ে গবেষণা করতে আগ্রহীদের মাঝে স্বল্প দামে তা সরবরাহ করবে। এটাকে হয় কম্পিউটারিস্ট বা গিয়ার সিস্টেম বানানোর ইচ্ছা আছে। এতে কি হবে যে আমাদের টিপ স্কাইয়ের যে ভিউগুলো বা আমরা যেসব তারা বা অন্যান্য যেসব নক্ষত্রগুলোকে আমরা যে পর্যবেক্ষণ করবো সেগুলো যেন অনেক সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে পারি। তো এই জন্য আসলে আমার বেসমেন্টটাকে ঠিক করার প্রয়োজন। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ফারাবির পাশে দাঁড়ানোর আশ্বাস এই কর্মকর্তার। এই বিষয়টাকে যদি আরও ভালো করার জন্য আমরা আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করা প্রয়োজন বা আমরা করতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ওকে সহযোগিতা যদি করতে পারি করব। এমন প্রতিভাবান কিশোরকে কাজে লাগিয়ে এই টেলিস্কোপ দেশের বাণিজ্যিক প্রসার ঘটাতে পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের দেশের একমাত্র দ্বিতল সড়ক টাইগার পাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের নির্মাণের সিদ্ধান্ত বাতিল ও সিডিএ কর্তৃক এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর টাইগার পাস মোড়ে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল করিম বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, পরিবেশবিদ, নগর পরিকল্পনাবিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম শহরকে সবুজ বেষ্টিত রাখতে সমাবেশে জলাশয়, দিঘি, খাল ভরাট না করা, পাহাড় ও গাছ কাটা বন্ধ করা, নদী দখল ও দূষণ বন্ধ করা সহ নানান দাবি প্রস্তাবিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাজ্যের মান বজায় রেখে এখন থেকে বাংলাদেশে এভার কেয়ার হসপিটাল MRCP PACES পরীক্ষা করা যাবে বলে জানালেন এভার কেয়ার হসপিটালের PACES MRPর ইন্টারন্যাশনাল ডিরেক্টর ডাক্তার তানজিম রাজা। গতকাল সন্ধ্যায় এভার কেয়ার হসপিটালের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে উন্মুক্ত হসপিটাল পাওয়া গেলে আরও কেন্দ্র বাড়ানো হবে। এর আগে MRP পরীক্ষাটি দেশের বাহিরে করতে অনেক অর্থ খরচ সহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হতো বাংলাদেশের রোগীদের। এই সময় তিনি এভার কেয়ার হসপিটালকে এই পরীক্ষা নিরীক্ষার অনুমোদন দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় এভার কেয়ার হসপিটালের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আশ্রয় নামে অসহায় অজ্ঞাত মানুষের কিডনি ও অঙ্গ প্রত্যঙ্গ পাচারের অভিযোগ তুলে মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, মিরপুর এলাকায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে শিশু ও বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া অসহায় ও নিরপরাধ সাধারণ মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছে। তাই মিল্টন সামাদ্দারকে দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবি জানায়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পল্লবী থানা যুবলীগের নেতাকর্মীরা। ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে তুরাগ অ্যাক্টিভ চতুর্থ জাতীয় স্কোয়াশ খেলা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলার 27 ক্লাবের প্রায় 200 শতাধিক আয়োজনের ছেলে মেয়েদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা প্রমাণ করে যে স্বল্প পরিচিত হলেও খেলাটি ইতোমধ্যে দেশের নতুন আঙ্গিকে যাত্রা শুরু ও পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ স্কোয়াশ রেকর্ডস ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফারুক খান এমপি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপি।
শেষ করব নিউজ, তার আগে বিআরবি কেবল রাসিস লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশ ও জনগণের উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর, ব্যাংককে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়। তীব্র তাপদাহে পড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে মে মাসের শুরুতে, বলছে আবহাওয়া অফিস। সংশোধিত সময়সূচিতে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এবং ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই দলটি। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।